আমার শুরুটাই হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিয়ে। তো আমি যখন শুরু করি তখন তো আমি পঞ্চমতম একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। তো ওইখান থেকে আমার জার্নি শুরু। দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনা আছে একজন তরুণ নির্মাতা জিয়াউল হক রাজু। চ্যানেলতে স্বাগত। কেমন আছেন আপনি? জি ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। নির্মাণের সাথে এসেছেন, পড়াশোনা করেছেন আর্ট নিয়ে, যদি ভুল না করি। নির্মাণে আসার শুরুটা একটু শুনতে চাই। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। নির্মাণের সাথে আমি অনেক পুরোনো সময় থেকে অনেক ছোট থেকেই আমি নির্মাণের সাথে আছি। যেমন আমি যখন ছোটবেলায় একদমই ছোট ২০০৯ সালে তখন থেকেই আমি আসলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করি প্রথমত। সেইখান থেকে তখন আমি আস্তে, আস্তে ধীরে, ধীরে তখন আমি চারুকলায় পড়াশোনা ভর্তি হই, ইউডা চারুকলায়। সেখান থেকে পেইন্টিং নিয়ে পড়াশোনা করি। তারপর এই পড়াশোনার পাশাপাশি আমার এই মিডিয়া রিলেটেড কাজের সাথেই আমি ইনভলভ ছিলাম। সো আস্তে, আস্তে ধীরে, ধীরে যেমন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেখান থেকে সহযোগী ডিরেক্টর, সেখান থেকে আর্ট ডিরেকশনও দিয়েছি বেশ কিছু প্রজেক্টে। আর এখন গত ৫-৬ বছর ধরে আমি নিজেই নির্মাণ করছি আরকি। আপনার নির্মাণের শর্ট ফিল্ম দেশের বাইরেও সুনাম অর্জন করেছে। সেই শর্ট ফিল্ম সম্পর্কে আমরা একটু শুনতে চাই। সেটা কী ছিল বা কারা কাজ করেছেন? আমি আমার চারুকলা পড়াশোনার পরে আমি আসলে পরবর্তীতে বিসিটিআইতে পড়াশোনা করি আরকি ফিল্ম ডিরেকশন নিয়ে। তো ওইখানে পড়াকালীন সময়ে আমি আসলে কয়েকটা শর্ট ফিল্ম বানাতে হয়েছিল। তো সেখান থেকে আমার একটা ডিপ্লোমা ফিল্ম ছিল যেটা হচ্ছে 'বাতিক বাবু', সত্যজিৎ রায়ের লেখা গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সেই গল্পটা বানানো। তো ওই গল্পটা আমি বেশ কিছু ফেস্টিভ্যালে ইন্টারন্যাশনালি জার্নি করেছে। এর পরবর্তী সময়ে আমি আরেকটি শর্ট ফিল্ম করেছি যেটা 'অন্তহীন পথে', যেটা লাস্ট ২২তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আরকি অ্যাওয়ার্ড পেয়েছিল আরকি। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আসলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই প্রফেশনটা আসলে কতটা প্রফেশন হয়ে উঠতে পেরেছে? তাদের সম্মানের জায়গা, তাদের ভবিষ্যৎ যদি আপনার মুখে একটু শুনতে চাই। আচ্ছা, এইটার সাথে আমি খুবই ওতপ্রোতভাবে অনেক বেশি জড়িত। কারণ আমার শুরুটাই হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিয়ে। তো আমি যখন শুরু করি তখন তো আমি পঞ্চমতম একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। তো ওইখান থেকে আমার জার্নি শুরু। যে কারণে আমি একদম ছোট একদমই ছোট জুনিয়র যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেই জার্নিটা আমি জানি। তো ওই সময় আমাদের যেটা হতো যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমাদের সময়কালে সময়টা ছিল যখন আমরা কাজ করতাম, তখন আমাদেরকে একাধারে অনেক কাজ করতে হতো। তো সেই সময়টা আমাদের অনেক স্ট্রাগল করতে হইতো, অনেক প্রবলেম হইতো। কিন্তু যতই স্ট্রাগল করতাম, আমাদের সেই ধরনের যে সবচেয়ে বড় ক্রাইসিস সেটা না বললেই না আসলে, যে অর্থনৈতিক জায়গায় আমাদের কখনোই সেই স্বাবলম্বীটা হতাম না আসলে। কারণ আমাদের একটা মেন্টালিটিতে আমাদের থাকতো যে আমরা পরিচালক হব, যেই কারণে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে আসছি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। তো সেই নির্মাণগুলো করতে গিয়ে এখনকার সময়ে এসে আমি যেটা দেখেছি যে এখন অনেক অপরচুনিটি হয়েছে, আদার্স অনেক জায়গায় অনেকে কাজ করতে চায়, কিন্তু আমরা তো একজন দুজনের বেশি কাজ করতাম না কারোর সাথে। এখন এই জায়গা থেকে আসলে অনেকে এখন পারিশ্রমিক পাচ্ছে, কিন্তু ওই অনেক জায়গা থেকে ওই পারিশ্রমিকটা না লেনদি হয়, পেয়ে ওঠে না। অনেক মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টাকা দেয় না ডিরেক্টর। না, না একদমই। মানে সব টাকা পেইড হ্যাঁ, করে, শুধু তার টাকাটা হ্যাঁ বাকি থাকে। একদম। এরকম অনেক দেখেছি হ্যাঁ, এবং কিন্তু এমন হ্যাঁ। এমন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও দেখেছি যে হচ্ছে ডিরেক্টর সেটে থাকে না। সে প্রোডাকশন বানিয়ে দেয়। তারপরেও এরকম আমার জার্নি আমার সাথে অনেক রিলেটেড আছে। তো হুম। আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলব, এটা তো অর্থনৈতিক জায়গা যেটাতে ক্রাইসিসে অনেক জায়গায় আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে পয়েন্টটা আমি বলতে চাই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যখন কাজ করে, যখন তারা একসময় ডিরেক্টর হিসেবে কাজ করতে আসে, আমার লাইফে যেটা হয়েছে যে আমি অনেক প্রজেক্টের অ্যাসোসিয়েট ডিরেক্টর, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এভাবে কাজ করে আসার পর যখন আমি নিজে যখন ডিরেকশন দিতে যাচ্ছিলাম, যখন প্ল্যাটফর্ম আদার্স কোথাও যখন কথা বলতে যেতাম, তখন রেফারেন্স হিসেবে এই সময়ের কোনো কাজগুলো রেফারেন্স হিসেবে কাজ করতো না। কারণ ডিরেক্টর হিসেবে আমার নাম যায়নি। আমি হয়তো ওই কাজটা, এমনও কোনো প্রজেক্ট হয়েছে যে পুরো প্রজেক্ট আমি নামিয়ে দিয়েছি, কিন্তু ডিরেক্টর ছিলই না, যেটা আপনি বলছিলেন আর কি। তো এরকম অনেক ঘটনা আছে। তো সেই ঘটনার সাথে হওয়ার পর এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই সমসাময়িক যে কাজের এক্সপিরিয়েন্স হিসেবে যে লার্নিংটা, এটার বাদে এইটা পোর্টফোলিও হিসেবে কোথাও কাজ করে না। যখন পরিচালনা করতে আসে তখন নতুন করে তার কি কাজ করেছে না করেছে এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে যেতে হয় এই জেনারেশনের ছেলেদের। আপনি নির্মাণের জায়গাতে আসার পরে নির্মাণ করেছেন। সিনেমাতেও একদম অ্যাসিস্ট্যান্ট সহযোগী ডিরেক্টর হিসেবে, অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। আমি যদি একটু নাটকের জায়গাটাতে আসি, আপনি আমাদের চ্যানেল আইয়ের জন্যও নাটক বানিয়েছেন।
ওই নাটকটা কি ছিল বা কারা কাজ করেছেন একটু ছোট করে শুনতে হ্যাঁ, চাই। আমি মানে নাটকের সাথে আমার জার্নিটা নাটকের সাথেই ছিল। আমি প্রায় ৬ থেকে ৮ বছরের মতো আমি নাটকের সাথেই ইনভলভ ছিলাম। সেখানে কাজ করতাম। তো কিন্তু পরবর্তী সময়ে আমার নাটক আর বানানো হয়নি। তো একটু ভালো গল্প নিয়ে কাজ করতে চাই। কারণ এখন দেখছি যে একটু ভালো গল্পের একটা সময় এসেছে যেখানে আসলে ভালো গল্প মানুষ বলতে চাচ্ছে। তো সেখানে আমার মনে হয়েছে এখন সুযোগ আছে। তো আমি চ্যানেলের সাথে একটা প্রজেক্ট করেছি আমরা। আমাদের পুরো টিম নিয়ে আমরা একটা ওটার নাম হচ্ছে পাখির বাসা। সেই গল্পটা লিখেছেন হচ্ছে খন্দকার লেলিন ভাইয়ের গল্প এটা। আর আমরা দুজনেই এটার মিলেই ডিরেকশন দিয়েছি। আর গল্পটার স্ক্রিপ্ট লিখেছেন, খুব দারুণ একটা স্ক্রিপ্ট লিখেছেন আমাদের জুলাস ভাই আর কি, জায়েদ জুলাস। উনি লিখেছেন খুব সুন্দর। আমাদের আর্টিস্ট ছিলেন এখানে মামুনুর রশিদ ভাই, তারপর হচ্ছে নাসিম ভাই, তারপর ফারজানা ছবি আপু, জাহাঙ্গীর ভাই, ওয়াসেক, তনয়। তো এরকম বেশ কিছু অনেকে ছিল, বাঁধন। চমৎকার মানে ইমোশনাল একটা পারিবারিক গল্প এবং অনেক সূক্ষ্ম অ্যাটাচমেন্ট। একদম, একদম। জাস্ট আমাদের এই গল্পের একটা শেষের একটা ডায়লগ খুব বেশি মিনিংফুল, যেটা আমার পুরো নাটকের খুব প্রিয়, যে ছোট ছেলেটা ওই বাবার সেই চেয়ারে বসে থাকা চেয়ারটা, খালি চেয়ারটায় ধরে রেখে সবাই কান্নাকাটি করছে। ওই জায়গায় ছোট ছেলেটা একটা কথাই বলে আসলে যে, "বাবা সবাই আসছে, শুধু এখন তুমি নাই।" কোন নায়ককে নিয়ে সিনেমা বানাবেন? একজনকে নেওয়ার সুযোগ। আমি আসলে কোনো এইখানে র‍্যাপিড ফায়ার, কিন্তু আমি একজনকে নাম বলতে আসলে পারি না। আমি যাকে নিতে চাই সে হচ্ছে যে আমার গল্পের চরিত্রে যাবে, তাকে আমি নিতে চাই। একটা রোমান্টিক অ্যাকশন সিনেমা বানাবেন। রোমান্টিক থ্রিলার গল্প বানাবো। ওকে, ঠিক আছে। একটা রোমান্টিক থ্রিলার গল্প বানাবেন, কাকে কাস্ট করবেন? আমি এটা ডিপেন্ডস করবে আমার গল্পের উপর, যে আমার এই চরিত্রের জন্য অডিশন দিয়ে খুব ভালো করতে পারবে তাকেই আমি নেব। যেহেতু অডিশনের কথা বললেন, সেক্ষেত্রে শাকিব ভাই বা নিশো ভাই এবং সিয়াম ভাই বা আরিফিন শুভ, এদেরও কি অডিশন দিয়ে আপনার কাস্ট হতে হবে? অডিশন দিয়ে কাস্ট হতে হবে না, কিন্তু চরিত্রের আলোচনার সাথে কতটুকু চরিত্রের সাথে ইনভলভমেন্ট হতে পেরেছে সেটা আমি দেখতে যাব। ওকে। তিনজন ডিরেক্টরের নাম বলবো, আপনি একটু ব্যাখ্যা করবেন তাদের সম্পর্কে এক শব্দে। আমাদের রায়হান রাফি এবং কামার সাইমন এবং আমাদের মেহেদী হাসান হৃদয়। ওকে। রায়হান রাফি ভাই খুবই গল্পের ডিটেলিং নিয়ে কাজ করতে চান, যেটা আমি বলবো যে খুব দক্ষতার সাথে কাজ করার চেষ্টা উনি করেন আর কি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। আর আপনি যদি কামার সাইমন ভাইয়ের কথা বলেন, সাইমন ভাই খুব ডকুমেন্টেশন স্টাইল, খুব রিয়েল লাইফ স্টাইল কাজ করতে পছন্দ করেন। উনি খুবই মানে ডকুমেন্টেশন স্টাইল সিনেমা উনি বেশি, তার আমার মানে যেটা খুবই। ফিল্মের ডিরেক্টর আমরা বলবো না? হ্যাঁ, ডেফিনেটলি ডকুমেন্টেশন ফিল্ম, অলরেডি ফিল্ম এবং অ্যাস্থেটিক্যাল ফিল্মস, থিঙ্কিং মানে হ্যাঁ ডকু ফিল্ম, বা আপনি ফিকশনালও হতে পারে কিন্তু পোয়েটিক স্টাইল এরকম আর কি একটু। আর হৃদয় ভাইকে তো আমি এই প্রজেক্ট থেকেই চিনলাম, ওনার লাস্ট সিনেমা থেকে, কিন্তু বরবাদ থেকে। তো উনি অ্যাকশন। আরও একটা সিনেমা করেছে, এটা দেখেননি বোধহয়, রাক্ষসটা দেখা হয়নি। রাক্ষসটা দেখা হয় নাই, কারণ আমি আসলে এই জনরাটা আমার একটু খুব কম পছন্দ আর কি। আমরা যদি একটু নায়িকার জায়গায় আসি, বাংলাদেশের কোন নায়িকাকে আপনার মনে হয় যে প্রপার ব্যবহার করতে পারেনি আমাদের ইন্ডাস্ট্রি? এইটা আমার মনে হয়েছে ম্যাক্সিমাম নায়িকাকেই প্রপার ইউজ করা যায় নাই। তার মধ্যে সবচেয়ে বেশি আমার মনে হয়েছে যে মানে যদি কমার্শিয়াল অ্যাসপেক্টে বলি, তাহলে আমার মনে হয়েছে পরীমণিকে খুব ভালোভাবে ইউজ করা যায় নাই। তাকে মানে সমসাময়িক আমি যদি ওই সময়টা বলি যে একদমই কমার্শিয়াল গ্রাউন্ডে। সো উনি স্বপ্নজালে যেরকম যেই গ্রাউন্ডে যেভাবে আসছিলেন, ওই পরে স্বপ্নজালের মতো আরও জার্নিটা পরীমণির আরও অনেক ভালো সম্ভাবনার দিকে যাওয়ার সম্ভাবনা আছে ওনাকে নিয়ে, যদি আসলে ওই গ্রাউন্ডে কাজ করা যায় আর কি। একদম শেষ প্রশ্ন, খুবই বুদ্ধির একটা প্রশ্ন। আপনি ফানিভাবে বা সিরিয়াসভাবে দুইভাবে উত্তর দিতে পারেন। তিনজন কাস্ট করবেন, দুইজন নায়িকা একজন নায়ক, সিনেমা কাস্টই সুপারহিট হয়ে যাবে 50%। কাকে কাকে cast সেটা কি করবেন? সমসাময়িক চিন্তা ভাবনার একদম এই সময়ের ইন্ডাস্ট্রি যেভাবে চিন্তা করছে সবাই, বেসিকলি সাকিব ভাইকে নিব। আর নায়িকা অপু আর বুবলি সুপার হিট হয়ে যাবে। একটা সিনেমা হইতে পারে কিন্তু হ্যাঁ, হতে পারে। আমাদের দেশে আসলে কিন্তু সেটা সেই সিনেমা শেষ হবে একদম কিনা? শেষ প্রশ্ন। এই জায়গায় যেতে পারে না কেন? আমির খান তার প্রাক্তন বউদেরকে নিয়ে আবার নতুন বিয়ে করলো বা খুব মজা করতেছে, চিল করতেছে।
আমাদেরকে আরও বেশি আগে ইন্ডাস্ট্রিটা দাঁড়াতে হবে তো, কারণ ইন্ডাস্ট্রিতে আসলে যারা যখন এই মানে চুল টানাটানি প্রোগ্রাম চলে তখন আসলে কখনোই আসলে শিল্প দাঁড়ায় না আসলে। সো সেই জন্য খুবই সব কিছুই সিম্পল হয়ে উঠতো যদি আসলে আমাদের কালচারাল ডেভেলপমেন্টটা হইতো আর কি। সো ওইটা আমাদের খুব মানে মিসিং আর কি আমাদের জন্য আর কি। থ্যাংক ইউ চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য। আপনি দর্শকদের থেকে বিদায় নেবেন। থ্যাংক ইউ। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রাম দেখার জন্য। আর আমার কিছু কথায় আমার ভুলভ্রান্তি ধরবেন না। আমি আসলে কিছু কথা দুষ্টুমির ছলে বলা, আর কিছু কথা হচ্ছে আসলে সত্যি মন থেকে বলা, যেভাবে আসলে চিন্তা করি ওইভাবেই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন যেখানেই থাকবেন।